সরকার তো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করেনি এখন পর্যন্ত। এই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করেছে কার্যক্রমের প্রেক্ষিতে। জাতীয় পার্টিও যদি একই রকম কার্যক্রমে লিপ্ত হয় তাহলে তাদের কার্যক্রমও নিষিদ্ধ করা হবে। যদি তারা উস্কানিমূলক কোনো আচরণ করে বা সংঘাত সহিংসতা তাদের দ্বারা ছড়িয়ে পড়ে। কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো নেয়নি, এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো চিন্তাভাবনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। রাজনৈতিক দলের কার্যক্রম কিভাবে চলবে এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার শুরু থেকেই বলে এসেছে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই সিদ্ধান্তটা আসতে হবে। অনেকগুলো রাজনৈতিক দল তো সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে। রাজনৈতিক যদি কোনো ঐক্যমত্য হয় বা রাজনৈতিক দলগুলো যদি একভাবে এসে, আপনারা দেখছেন কি এই প্রশ্নে দলগুলো ঐক্যমতে পৌঁছাবে এরকম কোনো? আমরা তো জাতীয় পার্টি প্রশ্নে কোনো ধরনের কোনো একমত দেখিনি। আমরা বরঞ্চ 3 ধরনের ওপিনিয়ন পেয়েছি। প্রথম দিন আপনার যখন আলোচনা হলো, 3টা রাজনৈতিক দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করলেন। সেখানে আমরা 3টা রাজনৈতিক দলের কাছ থেকে 3 ধরনের অভিমত পেয়েছি। সেই অভিমতগুলো আমি আর এখানে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, আপনারা পত্রপত্রিকায় দেখে থাকবেন বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও শুনে আসবেন। জাতীয় পার্টির যদি কোনো ধরনের সংঘর্ষে জড়ায় তাহলে সেটাকে আসলে জাতীয় পার্টি হিসেবে না দেখে এটাকে আসলে আইন শৃঙ্খলার বিষয় হিসাবেই দেখা উচিত। আমরা মনে করি আইন শৃঙ্খলা বিঘ্ন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। নূরের উপর যে হামলা হয়েছে সেই হামলার নেপথ্যে কারা ছিল, আপনার কাছে কোনো আপডেটেড ইনফরমেশন থাকলে একটু জানতে চাই। এবং কিন্তু এর আগে বাকি বিল আপনার মন্তব্য জানতে চাই যে জাতীয় পার্টি নিষিদ্ধে যে দাবি উত্থাপিত হয়েছে, আপনি এই দাবিকে কিভাবে দেখছেন? এই দাবিকে আমি আসলে ক্রিটিক্যালি দেখতেছি, এবং এটার আমি মনে করতেছি না যে এই মুহূর্তে এই দাবির সাথে জুলাইয়ের স্পিরিট বা অভ্যুত্থানের স্পিরিটের কোনো সংযোগ আছে। এটা একটা পিওর একটা কেওয়াজের ইন্টেনশন থেকে করা হইতেছে, যে এটারে এখন একটা কেওয়াজের আইটেম বানানো যায় কিনা, যেটার মধ্যে দিয়ে পরিস্থিতিটা একটু ঘোলা করা যায়। আমি আসলে জিনিসটা ওইভাবেই দেখতেছি। এখন যদি কোনো অপরাধে ফ্যাসিবাদের দোষর হিসেবে এটা নিষিদ্ধের দাবি আসে, এখানে অনেক আলাপ আসবে। যেমন ধরেন 24-এর মুভমেন্টের সাথে আমি পার্সোনালি খুব ডিপলি এনগেজ, এবং আমি তো মনে করি যে যদি 30 বছর পরেও এরকম হয় যে আওয়ামী লীগ 24 ডিনায়াল করে কখনো ফিরে আসতেছে, আমি সিরিয়াসলি ওটার বিরুদ্ধে দাঁড়াবো। সেই একই প্রশ্ন, ধরেন খুব মেজর প্রশ্ন জামাতে ইসলাম সম্পর্কে এখনো প্রাসঙ্গিক, যে তারা ক্ষমা চায় নাই, এবং তারা যতক্ষণ ক্ষমা না চায় বা এটা এবার তাদের শিবিরের রিসেন্ট অ্যাক্টিভিটিজের মধ্যে সেই মুক্তিযুদ্ধের ওইটার ডিনায়ালের একটা চেষ্টা তাদের মধ্যে সবসময় আছে, এবং নিশ্চয়ই তখন এই প্রশ্ন আসলে এই জায়গায় জারি থাকে। কিন্তু এই প্রশ্ন আমি এখন যদি কেউ হঠাৎ করে আমি যদি দেখি যে জামাত নিষিদ্ধটা হইতেই হবে বা এরকম একটা ইন্টেনশন নিয়ে কেউ এখন মাঠে নামে, আমি নিজেই মনে করব যে এটা একটা কোনো একটা ক্যাওয়াস্টিক ইন্টেনশন থেকে করা হইতেছে সবসময় একটা। কারণ আমার এখন ইলেকশন পর্যন্ত স্মুথলি পৌঁছানোর দরকার। নানান কিছুতে এক ধরনের শঙ্কা জায়গা আছে, এবং আসলেই নির্বাচিত সরকার না হইলে আমরা সাধারণ মানুষের অনেক ধরনের কষ্ট দেখতেছি। কারণ নতুন বিনিয়োগ নাই, স্থবির, নানান ধরনের জায়গাগুলি এক ধরনের স্থবিরতার মধ্যে আছে, বিভিন্ন ধরনের সেক্টর। ইলেকশন জরুরি আমাদের জন্য, ফেব্রুয়ারির নির্বাচন। আজাদ মজুমদার, আমি যে বিষয়টা আপনাকে বলেছিলাম যে নুরুল হক নুরের উপর যে হামলা হলো সেটার পেছনে আসলে কোনো কারা ইনভলভ ছিল, আপনাদের কাছে কোনো তথ্য, লেটেস্ট তথ্য কি তথ্য এসেছে? লেটেস্ট তথ্য হচ্ছে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে 30 কার্য দিবস সময় দেওয়া হয়েছে। এই তদন্ত কমিশনে একজন বিচারপতি আছেন, একজন সেনা কর্মকর্তা আছেন, একজন সচিব আছেন। ওনারা তদন্ত করে দেখবেন। যে বিষয়টা তদন্তাধীন সেই বিষয়ে আমার মনে হয় না আমার কোনো তথ্য থাকলেও সেটা ঠিক প্রকাশ না, আপনার সাথে শেয়ার করা উচিত। কারণ আমি জানি না সেই তথ্যটা আসলে কতটা সঠিক, কারণ এটা তো আসলে যাচাই বাছাইয়ের একটা বিষয় আছেন। তদন্ত কমিটি আছে, ওনারা যাচাই বাছাই করে দেখবেন যে আসলে যেটা বলা হচ্ছে বা যেভাবে বলা হচ্ছে বা যেভাবে দেখা হচ্ছে, দেখাটা বা বলাটা সঠিক কিনা। আচ্ছা, নির্বাচনকে কেন্দ্র করে আমরা অনেক ষড়যন্ত্রের কথা বারবারই শুনছি, এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগ এক ধরনের ষড়যন্ত্র করছে বলে অনেকে বলছে। এবং আওয়ামী লীগ আমরা দেখছি ভারত থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে, মিটিং করছে সেখানে।
এই জায়গায় সরকার আসলে সরকারের কাছে কি ইনফরমেশন আছে, মানে কতটুকু আসলে অথেন্টিক ইনফরমেশন, এবং যদি সে ধরনের কনস্পিরেসি থাকে সরকার কি করে মোকাবেলা করবে? সেটা তো সরকার ভারত সরকারের কাছে নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে ভারত সরকারের কাছে এটার প্রতিকারও চেয়েছে। যে কারণ ভারতের ভিতরে কি হবে সেটা তো বাংলাদেশ সরকার আসলে নিয়ন্ত্রণ করতে পারবে না। ভারত সরকারকে জানানোর বাইরে বাংলাদেশ সরকারের খুব কিন্তু বেশি একটি করণীয় নেই। দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এখানে, এবং যার বিরুদ্ধে আসলে গণহত্যার অভিযোগ উত্থাপিত হয়েছে, সেই দলের প্রধান থেকে শুরু করে অপরাপর আরও যারা সহযোগী আছে এবং নেতাকর্মীদেরকে সেখানে শেল্টার দিয়ে সেখানে তাদের কার্যক্রম চলছে, সেই বিষয়টা সরকার কেন আসলে ভারতের সাথে ডিল করতে পারছে না? না ভারতের আমরা সাথে এই যে ডিল করতে আমরা যে পারছে না। কথাটা আপনি যেটা বললেন এটা কিন্তু দীর্ঘদিন ধরেই শুনে আসছি, আমরা ভারতকে জানিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন, কোনো আপডেট এটা তো ভারত সরকারের নীতির পরিবর্তন না হলে এটা এই পরিবর্তনটা সম্ভব না। এই ভারত সরকারের নীতি তো বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করে না। বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সরকারের নীতি, এবং বাংলাদেশ সরকারের নীতি হচ্ছে যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সীমানায় কোনো ধরনের সহিংসতা সে যেটা যার দ্বারাই সংগঠিত হোক সেটাকে টলারেট করা হবে না, সেটা আইনের দৃষ্টিতে দেখা হবে। এটা বাংলাদেশ সরকারের আওয়ামী দায়িত্ব। প্রশ্নে ভারতের যে নীতি সেই জায়গা থেকে ভারত এখনো সরে যায়নি। সেটা আপনি বিচার বিশ্লেষণ আপনাকে করে জিজ্ঞেস দেখবেন করছি না। আর কি, আমি তো ভারত সরকারের নীতি জানি না। আমি দেখছি যে আমাদের সরকারের নীতিটা, আমাদের সরকার ভারত সরকারের কাছে নিয়মতান্ত্রিক উপায়ে তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখছি যে এই বিষয়ে ভারতেও কিছু জনমত গড়ে উঠছে। আমরা ভারতের কাছে আমাদের আদালতের যে আদেশগুলো আছে সেগুলো নিয়মতান্ত্রিক উপায়ে পৌঁছে দিয়েছি। তারপরে ভারত সরকারকে আমরা আমাদের কূটনীতিকভাবে যতটুকু সম্ভব এই বিষয়ে চাপ প্রয়োগ করা সম্ভব সীমার মধ্যে থেকে আমরা সেটা করছি। কারণ ওকে, বাকি বিল্লার কাছে একটু শুনে নেই। বাকি বিল্লা, আপনারা তো রাজনৈতিক দল, আপনারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এই যে ভারতে এখন যেভাবে আমরা কার্যক্রম হচ্ছে শুনছি, সেই বিষয়টা নিয়ে আপনারা কেন ভোকাল না? রাজনৈতিক দলগুলোও তো কথা বলতে হবে সরকারকে সহযোগিতা করার জন্য, সরকারের যে আপনি শুধু দুর্বলতা না দেখিয়ে। ভারতের যেই পলিসি, বিশেষ করে জুলাইয়ের পরে বাংলাদেশ নিয়ে, এটা নিয়ে আমরা সবসময় ক্রিটিক করতেছি নানান ফর্মে। আমি নিজে এই মুহূর্তে আমার কোনো পলিটিক্যাল পার্টি নাই, কিন্তু আমি আমার যেই অ্যাক্টিভিটিজের এরিয়া বা নানান কিছুর মধ্যে, সেগুলি ধরেন সেটা ইন্টেলেকচুয়াল আলোচনায় হোক বা অ্যাক্টিভিজমের অন্যান্য নানান জায়গা দিয়ে হোক, সেমিনার করে হোক, আমি এই ইস্যু নিয়ে সবসময় সক্রিয় আছি। আমরা এখানে ভারতের পলিসি এবং বিশেষ করে ভারতীয় মিডিয়া, তার অপপ্রচার, এগুলি নিয়ে আমরা টানা বিভিন্ন ধরনের কাজ করছি। কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যেটা, আমি যেহেতু এই মুহূর্তে নিজে কোনো পলিটিক্যাল পার্টিতে যুক্ত না, সেটার দায়িত্ব আসলে আমি নিতে পারবো না, এটা একটা। কিন্তু আমার মনে হয় যে এইটা আমাদের এখানে আলাপ আলোচনায় আছে, এবং ভারতের যেই নীতি, সেই নীতি আসলে এখনো বদলায় নাই। এবং এইটা আসলে যেটা আমার মনে হয় যে কোনো না কোনো জায়গা থেকে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের যারা সিভিল সোসাইটি, তারাও পারে একভাবে এটার একটা অ্যাডভোকেসি শুরু করা উচিত। কারণ এর আগে যেটা ছিল যে ভারতের একটা অন্যায্য বাণিজ্যিক সম্পর্ক ছিল আমাদের সাথে, আমাদের তারা এক্সপ্লয়েট করছে। এখন কিন্তু সেই এক্সপ্লয়টেশন বন্ধ দিয়েই দুই দেশের মিউচুয়াল ইন্টারেস্টের অনেক জায়গা আছে। ফলে এটাতে অবশ্যই ভারত ক্ষতিগ্রস্ত হইতেছে ব্যাপকভাবে বাংলাদেশের সাথে সম্পর্কের কারণে। এইটা ভারতীয় পলিসি লেভেলে বা ভারতীয় সিভিল সোসাইটি লেভেলে এই আলোচনাটা যেন তারা শুরু করে, মানে অকারণ এটাতে ক্ষতি হইতেছে তো ভারতীয়দেরই। বাংলাদেশি ট্যুরিস্ট যাইতেছে না, বা বাংলাদেশের সাথে, যদিও বাংলাদেশের সাথে ভারতের বিজনেস চ্যানেল যে বন্ধ হয়ে আছে তা না, কিন্তু পুরা জিনিসটা ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা এর আগে বাংলাদেশের স্বার্থের ক্ষতি করে তাদের যেরকম অন্যায্য সুবিধা দিচ্ছি, সেইটা আমরা কোনোভাবেই দিতে চাই না আর। কিন্তু তারপরেও মিউচুয়াল ইন্টারেস্টের ব্যাপার আছে। এই অ্যাডভোকেসি আমাদের মনে হয় আমাদের জায়গা থেকে শুরু করা দরকার, যে তোমরা লুজার হইতেছো, মানে তোমরা আগায় আসো এবং আমাদের সাথে এগুলি সব সলভ করো, তখন এই প্রশ্ন আসলে আলোচনার টেবিলে আনা যাবে। সেই প্রসঙ্গে যদি যাই, আমি আরেকটু এগিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে ভারতের সাথে যে চুক্তিগুলো করা হয়েছিল বিগত আওয়ামী রেজিমে, এই চুক্তিগুলো তো আমরা অনেকদিন হলো শুনেছি, যেটা দেখছেন আপনারা, পর্যালোচনা করছেন, জনসম্মুখে কিন্তু আসে নাই যে সেই সময় চুক্তিগুলো আসলে কি কি ছিল, কতটুকু, কোন কোন চুক্তি আসলে স্পেসিফিক, কেন জনবিরোধী, এবং সেক্ষেত্রে সরকার কি করবে, এবং এই যে অ্যাডভোকেসির জন্য সিভিল সোসাইটি মেম্বার্সদেরকে বা অন্যান্য সংগঠনকে কি করে ইনক্লুড করবে, সেই উদ্যোগগুলো কবে দেখবো আমরা? নির্বাচনের আগে দেখব। এটা আপনার খুব প্রিয় সাবজেক্ট, আমি বুঝতে পারছি, কারণ আমাকে আপনি এর আগে আগেও জিজ্ঞেস একবার করেছিলেন। এই আচ্ছা, একই তাহলে প্রশ্ন কোনো আপডেট করেছিলেন। পাইনি বলে আবারও জিজ্ঞেস করতে হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। তবে আমরা যেটা চাচ্ছি যে ভারতের সাথে আমাদের
সৎ প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক, যেটা ন্যায্যতার ভিত্তিতে হবে। কারণ প্রথমত হচ্ছে ভারত আমাদের বৃহত্তর এবং এক অর্থে আসলে একমাত্র প্রতিবেশীও, আর এটা অস্বীকার করার কোনো উপায় নেই। নানাভাবে অর্থনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশ পরস্পরের উপর নির্ভরশীল, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের যে ইকোনমিক পটেনশিয়ালটা আছে সেটাও কিন্তু বিভিন্ন পর্যায়ে ভারতকে বলা হয়েছে। এই বার্তাটা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমরা যদি যুগপৎভাবে কাজ করি, ইকোনমিক পটেনশিয়ালগুলো কাজে লাগাই, তাহলে বাংলাদেশ এবং ভারত দুই দেশের মানুষই আসলে উপকৃত হতে পারে। কারণ এখানে আপনি দেখেন, ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যদি বলতে পারেন, কিন্তু এই বাণিজ্য ঘাটতিটা একতরফাভাবে আসলে ভারতের অনুকূলে। বাংলাদেশ থেকে খুব কম পণ্যই ভারতে রপ্তানি হয়, কিন্তু ভারত থেকে আমাদের অনেক পণ্যই বাংলাদেশে আসে। তো এই বাণিজ্য ঘাটতিটা কমিয়ে কিভাবে এই ক্ষেত্রে একটা ভারসাম্য আনা যায়, বা বাংলাদেশের এই যে আমাদের যে সমুদ্র বন্দরের যে ক্যাপাসিটি বাড়িয়ে সেটার যে ইকোনমিক পটেনশিয়ালিটিটা, সেটা শুধু বাংলাদেশ না, আমাদের যে প্রতিবেশী সবগুলো দেশকেই যাতে এই আমাদের বিশেষ করে আমাদের পাশে ল্যান্ডলক নেপাল আছে, ভুটান আছে, এবং ভারতেরও কিছু ল্যান্ডলক রাজ্য আছে, তারাও কিভাবে আমাদের এই ইকোনমিক পটেনশিয়ালিটির সুবিধাটা নিতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা সার্ককে রিভাইভ করার কথা বলেছেন। কারণ সার্ককে রিভাইভ করলে সার্কের মাধ্যমেও কিন্তু এক ধরনের ইকোনমিক কোঅপারেশন বাড়ানো সম্ভব হতে পারে। পাশাপাশি আপনি শুধু সার্ক না, আসিয়ানের সাথেও আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের কিছু কিছু সমস্যা আছে, সেটা আসিয়ানের সাথে ইন্টার রিলেটেড। সো আমরা কিন্তু আমাদের কোনো প্রতিবেশীকেই উপেক্ষা করছি না বা অবজ্ঞা করছি না, বরঞ্চ আমরা আমাদের প্রত্যেকটা প্রতিবেশীর সাথে কিন্তু আমাদের প্রতিবেশী কি সেটা বুঝতে পারছে কিনা, যে সরকারের যে পজিশন, সরকার উপেক্ষা করতে চাইছে না, সরকার ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক চাইছে, সেটা সেই জায়গায় কোনো পরিবর্তন। প্রতিবেশী তার ধরেন বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সম্পর্ক বিভিন্নভাবে প্রভাবিত হয়। এর মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক কারণ। প্রতিবেশীর হয়তো রাজনৈতিক সমস্যা থাকতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তাদের, কিন্তু তারা তো তার জন্য আমাদের কাছে পণ্য রপ্তানি বন্ধ করে দেয়নি। ইকোনমিক রিলেশনটা তো চালু আছে, বা আমাদের আরও অন্যান্য পর্যায়ে যে কথাবার্তা সেটাও তো চালু আছে। এমনকি সরকার প্রধান পর্যায়েও কিন্তু আলোচনা হয়েছে গত এক বছরের মধ্যেই। আপনার কদিন আগেই কিন্তু বিজেপি বিএসএফ এর সম্মেলন ঢাকায় হয়েছে। তার মানেটা কি হচ্ছে? তার মানেটা হচ্ছে যে আমরা চাচ্ছি ভারতের সাথে এঙ্গেজমেন্টটা বাড়াতে। কারণ আমরা মনে করি যে ভারতের সাথে আমরা বাকযুদ্ধ করে আসলে এই যে সমস্যাগুলো বিদ্যমান, এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। এই সমস্যাগুলো সমাধান করতে হবে এঙ্গেজমেন্ট বাড়ানোর মাধ্যমে, এবং এই এঙ্গেজমেন্টটা অন্তত বাড়ানোর ব্যাপারে বাংলাদেশের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি আমরা এখন পর্যন্ত দেখি না। চুক্তি বিষয়ে আমার প্রশ্নটার উত্তর কিন্তু আপনি দিলেন না। চুক্তি বিষয়ক চুক্তিগুলো তো রিভিউ করার সুযোগ আছে। আপনি চুক্তি নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিছু কিছু আলোচনা আপনার পলিটিক্যাল আলোচনা। ইন্টারিম গভর্নমেন্ট চুক্তিগুলো প্রত্যেকটা চুক্তি কিন্তু রিভিউ করে দেখছে। যদি সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো ক্লজ থাকে, তাহলে সেই ক্লজটাকেও রিভিউ করার সুযোগ আছে। আর এইটার জন্য যে আপনার সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে তা না, কিন্তু আমরা তো শুরু থেকেই প্রাধান্য দিচ্ছি যে আসলে বাংলাদেশের ইন্টারেস্টটা কীভাবে প্রোটেক্ট করা যায়। বাংলাদেশের বিদ্যমান চুক্তির মধ্যেও যদি বাংলাদেশের ইন্টারেস্টটা প্রোটেক্ট করা যায়, আপনি তাহলে সেটাই কি বাংলাদেশের জন্য ভালো নয়? আপনি দেখেন যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তিটা কিন্তু আপনার বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট রিভিউ করে দেখেছে, এবং রিভিউ করে দেখার পরে এখানে এমন অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশের জন্য অনেক ঝুঁকি তৈরি করেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এই চুক্তিটা কন্টিনিউ করেছে। কারণ আমরা মনে করেছি যে প্রথমত আমাদের বিদ্যুৎটা দরকার ইকোনমিক পটেনশিয়ালিটির জন্য, দ্বিতীয়ত এই চুক্তিটা যেহেতু একতরফাভাবে করা হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী করা হয়েছে, চুক্তিতে আদানিকে এমন কিছু অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে যে অ্যাডভান্টেজগুলোকে ইউজ করে তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলার সুযোগ ছিল, বা তারা বিদ্যুৎ সরবরাহ নানা ছলছতায় বন্ধ করে দিয়ে, আপনি জানেন যে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা আমাদের জন্য কতটা জরুরি। না, নিরুপায় ঠিক না। আমরা মনে করেছি যে প্রথমত আমাদের ইকোনমিক পটেনশিয়ালিটিটা ধরে রাখার জন্য, বা আমাদের ইকোনমিতে, আমাদের তো একটা গণ অভ্যুত্থানের পরে আমরা একটা বিধ্বস্ত ইকোনমি পেয়েছি। এই ইকোনমিটাকে রিভাইভ করার জন্য, ইকোনমিটাকে লিফট করার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন ছিল, যেই প্রয়োজনের কারণে আমরা আপাতত এসব ক্ষেত্রে কিছুটা গো স্লো পলিসিও নিয়েছে বলতে পারেন আপনি। শেষ করে দিতে হবে, সময় নেই। বাকি বিল্লা আমি আপনার মন্তব্য জানতে চাই এই ক্ষেত্রে। আসলে সরকারের অবশ্যই চুক্তিগুলি রিভিউটা পাবলিকের কাছে প্রকাশ করতে হবে, যে গভর্নমেন্ট কি রিভিউ করলো। ধরেন রামপাল পাওয়ার প্ল্যান্টের যে চুক্তি, মানে সুন্দরবনের কাছে
ভারতীয় ঠিকাদাররা সব করবে, এটা অ্যাবসলুটলি মানে ভারতীয় ইন্টারেস্টের মাথায় রেখা পুরাটা। এবং ভারত কয়লা ডাম্প করার একটা জায়গা, প্রথমে এটা ছিল যে ইন্দোনেশিয়া থেকে কয়লা আসবে, এই জায়গা থেকে কয়লা আসবে, পরে দেখা গেল যে কোল ইন্ডিয়ার যেই অব্যবহৃত একদম মানে সে ডাম্পও কোথাও করতে পারতেছে না, সেই কয়লারে মাথায় রেখা আমাদের রামপাল পাওয়ার প্ল্যান্টটা করা হয়েছে। এখন এই ধরনের বিধ্বংসী জিনিসগুলি তাহলে গভর্নমেন্ট কি রিভিউ করতেছে? গভর্নমেন্ট রিভিউ করলো শুধুমাত্র ইকোনমিক দু একটা পয়েন্টে, কিন্তু এটার পরিবেশ প্রতিবেশ এবং কালচারাল নানান আসপেক্ট আছে। সুতরাং এটা জনগণের সামনে গভর্নমেন্টের রিভিউ হাজির হইতে হবে, এক্সপার্ট লেভেলে সেগুলি আলাপ আলোচনা করে তারপরে এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত আসতে হবে। এবং এখনকার গভর্নমেন্ট আমার যে কয়দিন সরকার আছে এর মধ্যেই আমি এটা খুব জরুরি মনে করি যে ভারতীয় সাথে আমাদের চুক্তিগুলির রিভিউটা প্রকাশ করা, আর পরবর্তীতে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হয় অবশ্যই তো এটা আমাদের খুব প্রায়োরিটি দিয়ে দেখার একটা গুরুত্বপূর্ণ জায়গা মনে করছেন। দুজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষ করে দিচ্ছি আজ, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ।